এনসিপি যদি বিএনপির সাথে যেত তাহলে এনসিপির অবস্থা তো রাশেদের মতো বিলীন হয়ে যেত। এনসিপির অবস্থা হতো এনডিএফ এর, ওনার নাম কি, ববি হাজ্জাজের মতো। ববি হাজ্জাজ তো জয়লাভ করলেন বিএনপির হয়ে। উনি তো আর ওনার এনডিএফ নিয়ে করার কি একদম বিলীন হয়ে, আমি বলতেছি বিলীন হয়ে ধানের শীষে গেলেন। এবং আপনাকে একটা জিনিস বলে দিই, ব্রাহ্মণবাড়িয়ার কি হলো, ধানের শীষ জয়লাভ করেনি, কিন্তু আমার শ্রদ্ধেয় রুমিনাপাত জয়লাভ করছে। সো যতগুলো ইন্ডিপেন্ডেন্ট ছিল না ওখানে, ওখানে কি ছিল, খেজুর গাছের। আপনি ইয়াতে আসেন, কথাটা একটু পয়েন্টটা বোঝেন। পয়েন্টটা হচ্ছে যে বিএনপির লোকগুলো কিন্তু তার লোকজনকে ভোট দেয়নি। কারা? যারা তার সঙ্গী ছিল। যেমন কোদালের কথা দেখেন, কোদালের চেয়ে কিন্তু মিলন ভাই বেশি ভোট পাইছে। তাহলে বিএনপি চায় না যে অন্য দল থেকে এসে তাদেরকে বিএনপি ওন করতেছে না। দিস এ ভাইটাল পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে আবার নূর সাকিব ভাই জিতেছে না, আমি বলে দিচ্ছি, নূরের ওখানে দেখেন, সাকিব ভাইয়ের কথা, নূরের কথা এই জায়গায় আমি পরে আসতেছি, ওই জন্য প্রথম থেকে এটা আমি শেষ করে দিই। নূর আর সাকিব ভাইয়ের জেতানার আগের দিন প্রশাসনকে কে কি বলছে, ওই জন্য বললাম যে আমি এই ইলেকশনটাকে বিতর্কিত করতে চাই না বলে এই দুটো আসন নিয়ে আমি অ্যাভয়েড করে যাচ্ছি। যেমন করে আমি অ্যাভয়েড করে গেলাম 17 আসনে কি হয়েছে সেটা সবাই জানে, 18তে কি হয়েছে সেটাও জানে, 8এও কি হয়েছে ঢাকাতে সেটাও জানে। সো এই বিচ্ছিন্ন ঘটনাগুলোকে না নিয়ে যেটা আমি বলতে চাচ্ছি যে নূরের সহকর্মী কে ছিল ঝিনাইদহে, সেখানে বিএনপিতে যোগ দিল, ধানের শীষ নিল, যখন দেখলো যে লোকাল বিএনপি তাকে সমর্থন করছে না। বরং এনসিপি আজকে জামাতে ইসলামে এসে জামাতে ইসলামের সাথে থেকে তারা তাদের শাপলাকলি এই প্রথম একটা প্রতীক নিয়ে একটা রাজনৈতিক দল, অনেকে তাকে কিংস পার্টি বানাতে চেয়েছিল, কিন্তু তারা প্রমাণ করে দিল এই ভোটের মাধ্যমে। আপনি একটা জিনিস বলতো, মির্জা আব্বাসের মতো জায়ান্ট পলিটিশিয়ান, হি ইজ এ জায়ান্ট পলিটিশিয়ান, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। তার খালি ঘাম ছুটানি তাকে হেরে দিয়েছে আমার ব্যক্তিগত। আমি শেষ হওয়ার আগে একটু ওটার সঙ্গে যুক্ত করতে চাই যে বিএনপি সেভাবে আসলে অন্য দলের কাউকে তারা মনে করে না যে তারা বিএনপিকে ওন করছে, কিন্তু সারোয়ার তুষারের পোস্টগুলো, ফেসবুকের পোস্টগুলো নিশ্চয়ই আপনি দেখেছেন। সেটা বিষয়ে বলতেছি, এই অভিযোগটা আসলে কেন করতে হলো, তার সাথে গাদ্দারি করা হয়েছে, বেঈমানি করা হয়েছে। জি, সারোয়ার এই আগে একটুকুন বলেনি। তাহলে এনসিপি এই জায়গাতে কি হলো, এনসিপিটা নিজস্ব স্ট্যান্ডিং হলো, তার নিজের এমপি পাইলো, নিজের একটা প্রতীক পাইলো। সো আগামীতে ইনশাল্লাহ এনসিপি ভালো করবে এই আশাবাদ ব্যক্ত করি, কারণ তারা হচ্ছে জুলাইয়ের কি অগ্রগামী সৈনিক। এখন তুষারের কথাটা আমি বলি, ওখানে যে জামাতের ক্যান্ডিডেট ছিল, আমি আগেই বলছি তাকে বহিষ্কার করার কথা, এবং গোপনে গোপনে তিনি ভোট পেয়েছেন। আমি আপনাকে বলতেছি, এখন আমি দাবি জানাই তার মতো লোককে জামাত ইসলামে রাখাই উচিত না। আমি আপনার সাথে যেটা সত্য সেটা আমি বলবো, যেটা মিথ্যা সেটাও আমি কখনোই সমর্থন করবো না। ওই যে কাজটা সারোয়ার তুষারের সাথে করেছেন ওই লোকটা কখনো জামাত ইসলাম ওন করেন না, এবং জামাত ইসলাম উচিত তাকে বহিষ্কার করা। এটা আমার ব্যক্তিগত মতামত, আবার বলতেছি। এবার আপনার প্রশ্নের উত্তর আসি। 91 সালে এরশাদ সাহেবের সময় যারা ছিলেন আমলা, তাদেরকে নিয়ে কিন্তু ভোট হয়েছিল, কিন্তু সেই সময় কিন্তু কোনো উপদেষ্টা বলেনি যে কেন প্লেনটা একটা স্কুলে কি হলো, ক্র্যাশ করলো। এটা আসলে সচিবালয়ে ক্র্যাশ করার কথা। কারণ আপনি একটা জিনিস দেন, এই 1.5 বছরে আমলারা কি পরিমাণ অসহযোগিতা করছে এই অ্যাডভাইজারগুলোকে, যে তারা আক্ষেপে বলছে মাইলস্টোন স্কুলে প্লেনটা ক্র্যাশ না হয়ে প্লেনটা আসলে সচিবালয়ে ক্র্যাশ করা উচিত ছিল। তারপরও যে আমরা একটা ভোট করতে পারছি পুলিশের কথা। কালকে সকালবেলা আমি আগের দিন রাতের বেলা গেছি নওগাঁ সকালে ভোট দিছি, দিয়ে আমি গেলাম বগুড়ার পর গেলাম সিরাজগঞ্জের পর পাবনার পর টাঙ্গাইল, তারপর ঢাকা 15 আসন। এতগুলো জায়গায় আমি কিন্তু ভিজিট করছি, একটা জায়গায় দেখিনি আমি পুলিশকে কি করতে সক্রিয় ভূমিকা। দূরের কথা, আপনি গাজীপুর চৌরাস্তায় সমস্ত রিক্সারা মাঝখানে বসে থেকে তারা তাস খেলতেছে, আর পাশে হচ্ছে পুলিশ দ্বারা আছে মেন রোডের উপরে। আমি এসে হর্ন দিলাম, তারপর তারা তা পুলিশ একটা আসেনি। মানে শান্তিপূর্ণ ভোট হয়েছে, সেজন্য কি পরিস্থিতি না, শান্তিপূর্ণ ভোট হয়েছে কি একটা জিনিস দেখেন, এবার ক্যাজুয়ালিটি হয়নি কেন? দুই দলের দায়িত্বশীল ভূমিকার কারণে। পুলিশের কিন্তু কোনো রকম কোনো আপনি ক্রেডিবিল দেন না, কারণ আপনি একটা জিনিস দেখেন, সমস্ত জায়গায় কিন্তু সেনাবাহিনী দৌড় দিচ্ছে, এবং আমি অন্তঃস্থল থেকে দুইটা বাহিনীকে সবসময় আমি কি করছি, সেনা, নৌ, বিমান বাহিনী এবং আমার আনসাররা যে অমানবিক পরিশ্রম করছে, পুলিশ তার কোনো ক্রেডিটই পেতে পারে না। সো প্রথম জিনিসটা যেটা বললেন, বিএনপি এসে যদি এই পুলিশকে এবং এই আমলাকে, কারণ এই আমলাদের কিভাবে নিয়োগ হয়েছে, সেটা পরিবারে জামাত না বিএনপিও যদি তার দুঃসম্পর্কে মামাতো খালাতো থাকে তাও সে পাশ করেনি। সো সে আমলা দিয়ে আর যাই হোক আপনার কি হবে না, রাষ্ট্র পরিচালনা হবে না। এবং সেই কারণ বুঝতে পেরে তারা রাষ্ট্রপতির কাছ থেকে শপথ না নিয়ে প্রধান বিচারপতির কাছ থেকে শপথ নিচ্ছেন। আর ভাই যে আর একটা কথা যেটা বললেন যে অ্যাবসলিউট মেজরিটি, হ্যাঁ যদি ভালো করেন, হ্যাঁ ওয়ার টাইমে তো অ্যাবসলিউট পাওয়ার নিয়ে নেওয়া হয়, কিন্তু বিএনপি যেভাবে মানে আজকে ক্ষমতা এসছে, মানুষ ক্ষমতা দিছে, 200 সিট পাইলে ধরে নেন আপনার 212টা তো পাইছে, 12টা যদি না পাইতো 190টা পাইতো, কি হতো? 2/3 জন্য ভাইজিরা বললো যে জুলাই সনদ তো অলরেডি পাস হয়ে গেছে, কোনো সিস্টেম আছে যে চাইলে এই কথা পাওয়া যায়, না চাইলে এটা তো জনগণের উপর। না, জনগণের উপরই পাওয়া যায়। আমি বললাম কেন, এই কারণে এইখানে হচ্ছে এই বিতর্কে যেতে চাই না। ইলেকশন হয়ে গেছে, ডিপ স্টেট যা করছে, কাউকে অ্যাবসলিউট মেজরিটি দিতে চাইছে, দিছে। আমি আর এই বিষয়ে যেতে চাই না। আমি চাই যে সোমবার দিন সমস্ত দলেরা শপথ নিক, একটা ভালো সংসদ আসুক, ইনশাল্লাহ বিএনপি যে জুলাই সনদকে বাস্তবায়ন করুক। এটাই ভাই, আপনি কি মানে মনে করছেন যে নির্বাচনে ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল? আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন 7, 18
17, 18-তে একজনকে আপনি ডিক্লেয়ার করে দিলেন জয়ী, তারপর হঠাৎ করে আবার উল্টায় দিলেন কেন? আপনি 17-তে আপনি ভোট বন্ধ, ওই যে বললাম যে 2 ঘন্টা কেন বন্ধ, কিছু আমি এই জিনিসগুলোকে কেন আমি ইগনোর করতেছি, যার কারণ তার উত্তর প্রথমেই দিচ্ছি যে আপনি যদি এই 53টা সিটও দিতেন তাও ওনারা কিসে যেত না, কোনো ক্ষমতায় যেত না, কিন্তু অ্যাবসলিউট মেজরিটি হতো না। আর অ্যাবসলিউট মেজরিটি হলে কি সমস্যা, যে আজকে সকালবেলা একটা পার্টি অফিস একজন খুলে দিয়ে আসছে। আগামী ইন্ডিয়ার বাস্তবায়ন, ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করতে গেলে কাউকে 2/3 মেজরিটি লাগবেই। এইটাতে আমি আশঙ্কিত যে ইন্ডিয়ার এজেন্ডা যেন কোনোভাবে ভারতের আধিপত্যবাদ আবার এদেশে কি মাথা চেড়ে না ওঠে। বাংলাদেশ এখন আসলে কোন বলয়ে যাবে? বাংলাদেশের বলয় থাকবে। বাংলাদেশ কোনো বাংলাদেশ কোনো আধিপত্যবাদকে সমর্থন করবে না, কারো দাসত্ব নেবে না। বাংলাদেশ এই যে ভাই যে কথা বললেন, আমি বলি 70 সালে এত খারাপ অবস্থা ছিল না ইকোনমির, যেভাবে টাকা চুরি করে হাসিনা নিয়ে চলে গেছে দেশের। ভাই তো বললো 90-90 না, 70 সালে 71 সালেও এই অবস্থা ছিল না। কিন্তু আজকে যে অবস্থা করে গেছে বিএনপি, এই যে ক্ষমতা নিচ্ছে, ইটস এ টাফ টাইম। যদি সবার সমর্থন না পায়, দেখেন বিএনপি কি বলছিল, সবাইকে নিয়ে 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, সবাইকে নিয়ে তার সরকার গঠন করতে চাইছিল। আজকে সকালবেলা স্টেটমেন্টটা কি, কাউকে নিব না, আমাকে এটা আশঙ্কিত করতেছে। তার কাউকে নিব না, বিষয়টা কি এরকম ছিল? আগে কি বলে সবাইকে নিয়ে আমরা সরকার গঠন করব? না, একটু মানে তারা বলেছে, জামাত যখন বলছে যে জাতীয় সরকার গঠনের কথা, তখন তারা বলেছে ঐকমত্যের সরকার শুধুমাত্র তাদের সঙ্গে মাঠে ময়দানে যারা ছিল, তাদের সঙ্গে যারা জোট ছিল তাদের কথা তারা বলেছে। আমি অনেকে আছে তাদের মধ্যে যারা সিট পায়নি তাদেরকে নিবে কিনা এই কথা বলেন। জিওপলিটিক্যাল বিষয়টা একটু জানতে চাচ্ছি, এইজন্য যে আমরা অনেকগুলো চুক্তি করে ফেলেছি আমেরিকার সাথে, সেটি আমাদের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারে কিনা? এটা তো ভালো কাজ করছেন, তুলা নেবেন, গার্মেন্টস দিবেন ফ্রি। এর আর ভালো কাজ কি হতে পারে? বোয়িং বিমান লাগবে, মানুষ অনেকে করে, আমাদের বোয়িং ছাড়া আর কোনো বিমান নেই। আপনি যদি এয়ারবাস কিনতে চান, আপনাকে আলাদা একটা লাইন তৈরি করতে হবে। বিমান প্রথম লাভবান হলো। সো রাষ্ট্রের পলিসি নিয়ে, রাষ্ট্রের যদি পলিসি যদি চেঞ্জ হয়, তাদেরও যে ছবি দেখাচ্ছেন জাতীয় সংসদ, ওখানে হবে কি রাষ্ট্রের ওখানে ব্যাংকরাপ্টরা নিয়ে যে, যেমন আজ সকালবেলা শুনলাম যে একজন মহাসচিবের ভাই কিছু টাকা কি ক্ষমা চেয়ে নিয়েছেন। আমি বিশ্বাস রাখি সব দল মিলে এই টাকা মারার পথটা এবং আমি আপনার কাছে জিওপলিটিক্যাল বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় কথা বলছি, কিন্তু আধিপত্যবাদের বিরুদ্ধে আসলে কি অবস্থান এখন পর্যন্ত নিতে পেরেছি শক্তভাবে, এবং আমেরিকার সাথে যে চুক্তিগুলো হচ্ছে সেটি নিয়ে নানা ধরনের প্রশ্ন হচ্ছে। আপনার মনে কি কোনো প্রশ্ন আছে এটি নিয়ে? প্রশ্ন আছে। আমার কথাটা হচ্ছে আমেরিকার এই চুক্তিটা না করে যাওয়া ভালো ছিল। এখন আবার নতুন সরকারের চাইলে কি চুক্তি না করে থাকতে পারতো? উত্তর হচ্ছে না। কারণ হলো আমেরিকা এখন ট্রাম্প কি করছে, ট্রাম্প যখন প্রথম ট্যারিফ বসানো শুরু করলো, তখন সে বিভিন্ন দেশের উপরে তার ওই যে ট্রেড ডেফিসিট যত, মানে এটা একটা হাস্যকর প্রপোজিশন। মানে পৃথিবীতে এরকমই আছে, কোনো দেশ কেনে কোনো দেশ বিক্রি করে। এখন ধরেন একটা ফান আছে অর্থনীতিতে, এরকম আপনি পাড়ার মুদি দোকান থেকে তো সারা জীবন কিনলেনি, তাই না? আপনার সাথে তার ট্রেড ডেফিসিট কত, আপনি এখন তার কাছে কিছু বেচতে হবে আপনাকে যদি আপনার পাড়ার মুদি দোকানদারকে গিয়ে বলবেন না তোমাকে তো আমার কাছে কিনতে হবে, তোমার সাথে আমার বিরাট ট্রেড ডেফিসিট আছে, তাই না? এই ফান্ডটা আছে অর্থনীতিতে, তো ট্রেড ডেফিসিট থাকবে। কিন্তু ট্রাম্প তো ট্রাম্পই, সে এগুলো নিয়ে ঝামেলা শুরু করলো এবং হুমকি দেওয়া হচ্ছে যে আমাদের যেহেতু পোশাক রপ্তানি করি আমরা, এখানে বিরাট ট্যারিফ বসিয়ে আমাদের এগুলোকে ঝামেলা ফেলে সেটা করছে, ইনহ্যান্ড করছে। ফলে আমাদের কিছু চুক্তি করতে হতো ট্রেড ডেফিসিট কমানোর জন্য। এখন বিপদ কিন্তু বহু আছে। আপনি এয়ারবাস কিনছেন না, একক মার্কেট হিসাবে কিন্তু আবার ইউরোপ আমেরিকা চাইতে বড় আমাদের পোশাক রপ্তানির জন্য। আমাদের তো একটা জিএসপি প্লাসের কথা আছে, এলডিসি গ্র্যাজুয়েশনের পর আমরা জিএসপি পাবো না, জিএসপি প্লাস পাবো। ও দেখবেন ওইটা দিয়ে চাপ দিচ্ছে। আমরা আসলে জিওপলিটিক্যালি বেশ বড় সমস্যায় পড়তে যাচ্ছি। একটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, জনগণের ভোটে নির্বাচিত একটা ভালো সমর্থনের সরকারের সাথে বার্গেন কিন্তু সোজা না। ডক্টর ইউনূস এক ধরনের ম্যান্ডেট ছিল, আছেও বলতে পারি, আমরা এটাকে ম্যান্ডেটহীন সরকার বলছি না, কিন্তু এটা তো যারা ডিল করে তারা জানে যে ডক্টর ইউনূসের সরকার ভোটে নির্বাচিত নয়, এবং এই মুহূর্তে তার সরকারের প্রতি সমর্থন একটা সময় সবার যেমন ছিল অতটা শক্তিশালী ভাবে নেই। সে কারণে এখানে বেটার ডিল পাওয়া যেতে পারে। আমার কাছে মনে হয় এটাই করা হয়েছে এবং ডক্টর ইউনূসের উচিত ছিল না। আর আমরা একটা কথা প্রায় বলেছি, দরকার ছিল সব চুক্তির খুঁটিনাটি নিয়ে দলগুলোর সাথে, সব না দলগুলোকে ডাকা অন্তত। আমরা তো জানতাম ক্ষমতায় কে আসবে, বিএনপি, জামায়াত, এনসিপি সাথে আরো 2-4টা দলকে যদি নেন ক্ষমতা এরাই আসবে। আপনি এদের টপদেরকে নিয়ে ক্লোজ, যদি এর মধ্যে গোপন থাকে, অনেক বলে যে গোপনীয়তা চুক্তি আছে, চিফদেরকে নিয়ে বসে আপনি কথা বলেন যে আমেরিকার চুক্তিগুলো গোপন না, তার কোনো শর্তাবলী কি এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে? হওয়ার সম্ভাবনা আছে না, কিছু শর্ত সব না, এগুলো আমরা অনেক আলোচনা করেছি। ইভেন যেগুলোর মধ্যে এই গোপন রাখার শর্ত নাই সেগুলো তো আমাদের সামনে আনা হয় নাই। সো এগুলো করতে পারে সরকার, যখন কোনো কিছু ট্রান্সপারেন্টলি করে না তখন অনিবার্যভাবেই প্রশ্নবিদ্ধ হয়। বিএনপির কাঁধে যেহেতু দেশের ভার চলে গেছে, তারেক রহমানের কাছ থেকে আপনি আসলে একজন প্রধানমন্ত্রী হিসেবে তার কাছ থেকে কি প্রত্যাশা করেন? কিভাবে দেশ চালাবেন সামনে? শুরুতে বলেছিলাম যে সরকারকে শক্তিশালী হতে হবে, মানে ওনাকে শুরু থেকেই খুব শক্তি নিয়ে দেশ পরিচালনা করতে হবে। মানে শক্তি প্রয়োগ শুনতে মনে হয় যে গায়ের জোর বলতে যেটা বুঝে ওরকম কিছু না। কিন্তু ডক্টর ইউনূসের সময় আমরা সরকারের প্রতি সবচেয়ে বড় সমালোচনার বিষয় ছিল সরকার গাছাড়া, ও মাজার পুড়িয়ে দেয়, পোড়ালো, ওটা ভেঙে দেয়, দিল, ওখানে গিয়ে মব গিয়ে হাজির হয়, ডেইলি স্টার পুড়িয়ে দিলাম, প্রথম আলো পুড়িয়ে দিলাম।
প্রথমেই যেটা করতে হবে, সরকারকে এই বার্তা দিতে পারতে হবে, ডক্টর তারেক রহমানকে বার্তা দিতে হবে, এতদিন যা যা চলছে এগুলো আর চলবে না। বাংলাদেশে মবের মুল্লুক, হাসিনার সময় আমি বলি ওটা ছিল মগের মুল্লুক, আর পরে এসে মবের মুল্লুক হয়েছে, এটা হবে না। এই বার্তা শুরুতে দিয়ে দিতে হবে, আইন শৃঙ্খলাকে খুব দ্রুত রেস্টোর করতে হবে এবং জনগণের কাছে এই বোধ থাকতে হবে জনাব তারেক রহমান এই জায়গাগুলো ছাড় দেন না। তাকে এই বার্তা দিতে হবে দুর্নীতি এবং তার দলের নেতাকর্মীদের যে গ্রাসরুট লেভেলে অনিয়ম, চাঁদাবাজি, দখলদারি অনেক ক্ষেত্রেই আছে, সেগুলোরও বার্তা দিতে হবে খুব দ্রুত, যে আমি এগুলোর ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। এগুলো রাতারাতি উড়িয়ে দেওয়া যাবে না, এলিমিনেট করা যাবে না, কিন্তু সদিচ্ছা যে তার আছে এবং তিনি সেটা কাজ করছেন, এই বার্তা দিতে হবে। অতীতের কোন ভুলটা তারেক রহমান যাতে না করেন সেই পরামর্শটা দিবেন, যে অতীত থেকে শিক্ষা নিয়ে এই ভুলটা যেন কোনোভাবে তিনি না করেন। অতীতে আসলে তারেক রহমান কি ভুল করেছেন 2001 অতীত বলতে মানে বিগত সরকারের কথা বলছে, যে আচ্ছা, সেখান বিগত থেকে সরকার। শিক্ষা নিয়ে কোন ভুলটা যেন তিনি না করেন সেই একটা কাজ করতে পারতে হবে, এটা করলে এটা সবাইকে করতে হবে, সেটা হচ্ছে নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকবো না, এই বোধটা রাখতে হবে। শেখ হাসিনা নিজে শেষ পর্যন্ত ধ্বংস হলেন, দল ধ্বংস করলেন এবং জরুরি কথা দেশটা ধ্বংস করলেন। কেন জানেন? এই যাবতীয় অনিয়ম করার কারণ কি? কারণ উনি ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় থাকতে চেয়েছেন। উনি চেয়েছেন আমি ক্ষমতায় থেকে যাব, একটা নির্বাচন হবে সো কল্ড, যেটা আসলে নির্বাচন না। সেটার জন্য আপনি এমন অবস্থা করলেন, বিরোধী দল আসবে না, আপনি পরে রাতে ভোট করলেন। এই কারণেই আপনি দেখবেন আস্তে আস্তে আপনাকে সব ইনস্টিটিউট ভেঙে ফেলতে হবে। পুলিশকে আপনি আপনার দলের কর্মীর মতো ব্যবহার করবেন, আপনি বিচার বিভাগ ধ্বংস করবেন, আপনি নির্বাচন কমিশন শেষ করে দেবেন। সো একটা ভুল থেকে দেশের তারেক রহমান না, ভবিষ্যৎ সব রাজনৈতিক নেতাকে শিখতে হবে, নির্বাচন ম্যানিপুলেট করে ক্ষমতায় যাব না, নির্বাচন দেব।